ঝিকঝিক ঝিকঝিক। ওয়াও, কাঞ্চনজঙ্ঘা আমাদেরকে উজাড় করে দিয়েছে, পুরো পুরো রেঞ্জটা এখান থেকে দেখা যাচ্ছে। টাফ কোনো রোড না, কোনো হেয়ারপিন বেন্ড ফেন্ড কিছু নেই, বেশিরভাগই সব কার্ভ, খুব সুন্দর পাহাড়ি কার্ভ। বহরমপুর পর্যন্ত রাস্তাটাই আমাদের সঙ্গে থেকো। এখন আমরা ভালোই এগোচ্ছি। এটা টোটোর জন্য তৈরি হাইওয়ে না গাড়ির জন্য তৈরি হাইওয়ে দেখলে বুঝতে পারবে না, চুনা লাগিয়ে দিয়ে চলে যাবে এরকম হবে নাম্বার প্লেট। অনেক স্টেট ঘুরেছি, অনেক জায়গায় গিয়েছি, এই রকম অসভ্যতম অন্য কোনো রাজ্যে নেই। বাঁদিকে দেখতে পাচ্ছ টয় ট্রেনের লাইন, আর আমরা আছি দার্জিলিংয়ের রোডের ওপরে। গুড মর্নিং বন্ধুরা, আজকে 23শে নভেম্বর 2025। আমরা এখন যাচ্ছি বাতাসিয়া লুপের দিকে। তোমাদের একটু অবাক লাগতে পারে হঠাৎ করে সকাল 10:06-এর সময় কি করে ব্লগটা শুরু করছে। তো সকাল টকালে আর কিছু কি করেনি নাকি? না না, সকালে অনেক কিছু করেছি। সকালে কাঞ্চনজঙ্ঘা দর্শন পেয়েছি হোটেলের রুম থেকে বসে, তারপর স্নান টান করে এখন বেরোলাম ঘুরতে। বাতাসিয়া লুপ যাব, ওখানে বাতাসিয়া লুপ তো দেখবো, তার সাথে সাথে ব্রেকফাস্টও করবো। কোথায় ব্রেকফাস্ট করছি, কেমন কি পাওয়া যাচ্ছে সব কিছু দেখাবো। তোমরা দেখে নাও সকালে উঠে আমরা কি কি করলাম। তারপরে আমরা পৌঁছে যাচ্ছি একদম ডাইরেক্ট বাতাসিয়া লুপ। 23শে নভেম্বর 6:10 বাজে। আমি বেসিক্যালি সকালবেলা টয়লেট করতে উঠেছিলাম। আমি ভাবলাম যে দেখি একটু যদি কাঞ্চনদার দেখা পাওয়া যায়। তো তোমাদের গুড মর্নিংটাও বলা হয়নি। গুড মর্নিং, এত এক্সাইটেড সেই জন্য গুড মর্নিং বলতে ভুলে গেছিলাম। হোটেল থেকে বসে যদি এই রকম ভিউ পাওয়া যায়, যেটা দেখার জন্য লোকে ঠান্ডায় কাঁপতে কাঁপতে টাইগার হিল যায়, তাহলে আর কী বা বলবো তোমাদেরকে। অসাধারণ লাগছে, ঘরে বসে সানরাইজ দেখছি। যাক, কাঞ্চনজঙ্ঘা আমাদেরকে উজাড় করে দিয়েছে, পুরো পুরো রেঞ্জটা এখান থেকে দেখা যাচ্ছে। এখানে মাঝে একটা গাছ থাকার জন্য মাঝে একটু দেখতে পাচ্ছ না হয়তো তোমরা, বাট এদিকে পা দেখা যাচ্ছে, এদিকে পেট, আর তারপরে মাথা, পুরো রেঞ্জটা দেখতে পাচ্ছি। আর সূর্যের কমলা আভা পড়ে পুরো কাঞ্চনজঙ্ঘাটা কমলা লাগছে। মানে এখন বাজে 6:10, এখন তো শীতের সময়, তাই জন্য কিন্তু একটু লেটে সূর্য ওঠে। দারুণ লাগছে। সকালবেলায় কাঁপতে কাঁপতে ভাগ্যিস সৈকত আমাকে ডেকে তুলেছিল। আমি বললাম না আমি উঠবো না, ও এত মেঘ ছিল কালকে, ও কাঞ্চনজঙ্ঘা দেখাবে না। বলছে তুমি আগে ওঠো তো দেখো তো। বাট ওঠার পর মনে হচ্ছে না, সকাল সকাল ঘুম থেকে ওঠাটা দরকার ছিল এইরকম একটা ভিউ দেখার জন্য। আসলে গত পার্ট দেখেছো তোমরা ব্লগের, যে আমরা কীরকম টাফ ট্রেন দিয়ে আমরা এসছি, আর পুরো গাড়িটা ঠেলতে হয়েছে, পুরো পিঠে টিঠে পুরো ব্যথা করছিল। বাট এই ভিউটা দেখার জন্য সকালে ওঠাটা অর্থিত আমার মনে হয়। সূর্যের প্রথম আভায় কাঞ্চনজঙ্ঘা, একটা মেসমারাইজিং ভিউ। ওয়াও। ম্যাল থেকে এই বাতাসিয়া লুপের ডিস্টেন্স হচ্ছে 4.5 কিলোমিটার। আমাদের হোটেল থেকে একটু কম, যেহেতু আমাদের হোটেলটা ম্যালের একটু আগে। তো এখানে প্রচুর দোকান আছে, কোথাও একটা দাঁড়িয়ে আগে ব্রেকফাস্ট করব। আমরা পৌঁছে গেছি বাতাসিয়া লুপ, ব্রেকফাস্ট করে বাতাসিয়া লুপটা ঘুরে দেখব। এখন ঘড়িতে বাজে 10:50। আমরা বাতাসিয়া লুপের যে ওয়ার মেমোরিয়াল আছে সেখানে ঢুকে গেছি। এই পিছনেই দেখতে পাচ্ছ ওয়ার মেমোরিয়াল। এখানে ঢুকতে গেলে 50 টাকা করে পার হেড টিকিট লাগে। তো জায়গাটা খুবই সুন্দর, একটু ক্লাউডি হয়ে আছে সকাল থেকে। এখানে লোকজন খুব ঘুরে বেড়াচ্ছে, বিভিন্ন যে পাহাড়ি ড্রেস পরে ছবি টবি তোলার অনেক অপশান আছে। আমরা বাতাসিয়া লুপে ঢোকার আগে গেটের সামনে ব্রেকফাস্ট করলাম একটা দোকানে, দোকানটা ভালো ছিল। ওখানে আমরা পুরি সবজি খেলাম, পুরি সবজি 100 টাকা করে প্লেট ছিল, রুটিরও অপশান ছিল, আর তার সাথে সাথে নিয়ে নিলাম হচ্ছে ডাবল ডিমের অমলেট। এই ঠান্ডার মধ্যে গরম গরম ডাবল ডিমের অমলেট খেতে কার না ভালো লাগে। এখন ঘুরে দেখে নিই বাতাসিয়া লুপ। এখানেও রেড কাউয়ের প্রমোশন করেছে, একবার ভাবো তুমি।
বাতাসিয়া লুপ থেকে বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি লেপচা জগৎ পাইন ফরেস্ট দেখতে। এখন একটু রোদটা বেরিয়েছে তাই জন্য একটু ভালো লাগছে, নাহলে এত ঠান্ডা লাগছে রোদ যখন চলে যাচ্ছে। এখন বেলা 11:37 বাজে, বাট এখন কিন্তু টেম্পারেচার 9-10 ডিগ্রি, মানে এখন কিন্তু দার্জিলিংয়ে ভালোই ঠান্ডা। এতটা ঠান্ডা হবে সেটা এক্সপেক্ট করিনি, বাট ভালো লাগছে, এনজয় করছি। আর আজকে গাড়িটা ভালো আছে সেই জন্য আরও ভালো লাগছে। এই রাস্তাটা দিয়েই আমরা কালকে উঠেছিলাম, কিন্তু তখন অনেক স্ট্রাগল করে উঠেছিলাম। এখন গাড়ি ঠিক আছে বলে ঠিকঠাক করে চলে যাব। অ্যাকচুয়ালি যে জায়গাটাকে পাইন ফরেস্ট বলে গুগল ম্যাপে দেওয়া আছে সেই জায়গায় আমরা আসিনি, কিন্তু সামনে দেখতেই পাচ্ছ রাস্তার দুধারে পাইন বন জঙ্গল। তার একটা জায়গা নিয়ে হয় না, অনেকটা জায়গা জুড়ে হয়, অলরেডি শুরু হয়ে গেছে। এই জায়গাটার ডিস্টেন্স ঘুম থেকে খুব বেশি না, ঘুম থেকে 8 কিলোমিটার। দার্জিলিংয়ের দিক থেকে আসতে হলে ঘুম স্টেশনটার ওখানটা তার রাইট সাইড নিতে হবে। লেফট সাইডে চলে যাচ্ছে হিলকাট রোড শিলিগুড়ির দিকে, আর বাঁ দিকে চলে যাচ্ছে হচ্ছে সেবকের দিকে, আর এটা ডান দিক নিতে হবে। আর কত ফিল নেবা? ও বাবা, 20 টাকা দিয়ে ঢুকেছি। জায়গাটা 20 টাকা দিয়ে ঢোকার মতো কোনো কারণই হয় না। এই রকম পাইন ফরেস্ট তুমি এই রাস্তায় প্রচুর জায়গায় তুমি দেখতে পাবে। 20 টাকা দিয়ে ঢুকেছি, তাই রোদটা আমি খাচ্ছি এখানে দাঁড়িয়ে। রোদ কি রাস্তায় নেই ফ্রিতে? না না, এখানে পয়সা দিয়ে ভালো ভিটামিন ডি পাওয়া যাচ্ছে। দেখো বেসিক্যালি জায়গাটা খুব সুন্দর, জায়গাটা এখন একদম জায়গাটা নিয়ে আমি কিছু বলছি পাইন না। ফরেস্ট, কিন্তু এখানে কেন অকারণে টিকিট করেছে বুঝলাম না। এখানে টয়লেটও কিছু দেখছি না, মানে কাজেই ইটসেলফ টাকাটা কেন নিচ্ছে? কোনো কিছু মেইনটেইন করবে সেটার জন্য। মেইনটেইন করা কিছু নেই, ন্যাচারাল ফরেস্ট, তাও গভর্নমেন্ট এখান থেকে 20 টাকা করে পার পারসন কামাচ্ছে। লামাহাটি ইকো পার্কটা যেমন কি ছিল, ওখানে অত সুন্দর সুন্দর ফুলের গাছ ছিল, তারপরে ওই আই লাভ লামাহাটা এরকম লেখা ছিল, টেলিস্কোপ অনেক কিছু রাখা ছিল। তো ঠিক আছে, আমি ধরলাম ওখানে 30 টাকা না 50 টাকা নিয়ে ওর ঠিক আছে ধরে নিলাম, বাট এইখানের জন্য 20 টাকার টিকিট দেওয়াটা বেকার। বাট জায়গাটা খুব সুন্দর, জায়গাটার ছবি খুব ভালো আসছে। প্রচুর উঁচু উঁচু পাইন ফরেস্ট, যেখানে মানে বেসিক্যালি এই জায়গাটা হচ্ছে পাইন গাছগুলো একটু ডিস্টেন্সে, আর বাকি যেগুলো একদম ডেন্স পাইন ফরেস্ট সেখানে তুমি ঢুকতেই পারবে না, এত ঘন ঘন পাইন গাছগুলো। আমরা এই লেপচা জগতে পাইন ফরেস্টের মধ্যে খানিকটা সময় কাটাই, আর এখান থেকে আবার যে রাস্তা দিয়ে এলাম সেই রাস্তা দিয়ে ঘুরে চলে যাবো আমরা দার্জিলিং। আর আজকে তো আমাদের দার্জিলিংয়ের চিল ডে, কাজেই আমরা দার্জিলিং আজকে সারাদিন চুপচাপ ওই বসেই থাকবো, গিয়ে হয়তো লাঞ্চ করব, তারপর হোটেলের রুমে বসেই তো কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যায়, যদি না মেঘে ঢাকা থাকে। এই আজকে আমাদের প্ল্যান। তোমাদের সাথে দেখা হবে যখন আমরা বাড়ির উদ্দেশ্যে বেরোবো। আর এইবার কিন্তু আমরা কলকাতার বাড়ি যাব না, এইবারের জার্নি হবে দার্জিলিং থেকে বহরমপুর। ঝিক 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 ঝিক, ওয়াও। গুড মর্নিং বন্ধুরা। দার্জিলিং শহর এখনও ঘুমোচ্ছে, কিন্তু আমরা কিন্তু সকাল সকাল উঠে রওনা দিয়ে দিয়েছি বাড়ির পথে। আজ যাব আমাদের বহরমপুরের বাড়ি, যার ডিস্টেন্স এখান থেকে 424 কিলোমিটার। পাশে টয় ট্রেনের লাইন, রাস্তা একদম ফাঁকা। আজকে 24শে নভেম্বর, আজকে আমাদের জীবনের একটা স্পেশাল ডে। আজকে আমাদের ওয়েডিং অ্যানিভার্সারি। আজকের দিনটা দার্জিলিংয়ে কাটাবো বলেই এরকমভাবে প্ল্যান করেছিলাম। তার সাথে তো তোমাদের দেখালাম যে অফবিট দার্জিলিং আর এই দার্জিলিং সিটি ট্যুর একসাথে কীভাবে 4 দিনের মধ্যে করা যায়। তো আজকের জার্নিটাও ইন্টারেস্টিং হবে। এই সুন্দর দার্জিলিং শহরকে বিদায় জানিয়ে আমরা এখন এগোচ্ছি শিলিগুড়ির পথে। এখন বাজে 6:40। আমরা এই 5 মিনিট আগেই বেরোলাম, আর এখন এগোচ্ছি ঘুমের দিকে। ঘুম থেকে নিচে আমরা আজকে কার্শিয়াংয়ের রাস্তা দিয়ে নামবো। আমরা আসার সময় সেবকের ওই রাস্তা দিয়ে এসেছিলাম, যেহেতু আমরা সিটং আর দাওয়াই পানি হয়ে এসেছি। তো যারা ওই ব্লগগুলো দেখোনি, সাডেন এই ব্লগটা দেখছো, তারা কিন্তু সিটং আর দাওয়াই পানি আমরা কিভাবে পৌঁছালাম, কেমন অ্যাডভেঞ্চারাস রাস্তা ছিল, আর সিটং আর দাওয়াই পানিতে কী কী দেখার জায়গা আছে, সব কিছু কিন্তু আগের দুটো ব্লগে পেয়ে যাবে। আর তার সাথে সাথে আমাদের কলকাতা থেকে আসার জার্নির জন্য তার আগের ব্লগটা পেয়ে যাবে। আমরা চলে এসেছি ঘুম স্টেশন, আর
আজকে সকালে কিন্তু একদম ঝকঝকে রোদ উঠেছে। আমরা সকালে উঠে কাঞ্চনজঙ্ঘাকেও খুব সুন্দরভাবে দেখতে পেয়েছি। সকালবেলা ঘুম ভেঙেই যখন জানলার পর্দা সরিয়ে সূর্যের প্রথম আলোয় শায়িত বুদ্ধকে দেখা যায়, তখন তো মনটা ভালো না হয়ে আর পারে কি। এখন আমরা নেমে যাচ্ছি ঘুম থেকেই সোজা নিচের দিকে যে রোডটা নেমে যাচ্ছে এটাই কার্শিয়াংয়ের দিকে যাচ্ছে। জিপিএস লাগাইনি, মোটামুটি ম্যাপ স্টাডি তো আমি আগে থেকেই করি কোথাও কোনো রাস্তায় বেরোনোর আগে, সেটাই করে নিয়েছি। এই যে জায়গাটা জোর বাংলো মোড়, আমরা যখন দাওয়াইপানি থেকে এসেছিলাম আমরা কিন্তু লেফট সাইড দিয়ে এসেছিলাম। তোমরা যদি কালিম্পং হয়ে যেতে চাও সেবক রোড ধরে, তাহলে কিন্তু তোমাদের এই জায়গা থেকে লেফট সাইড নিয়ে নিতে হবে, ঘুম স্টেশন থেকে জাস্ট 500 মিটার এগিয়ে। আর আমরা আজকে যাব কার্শিয়াং হয়ে, কারণ আমরা এক রাস্তা কেন রিপিট করব, আমরা এই রাস্তাটাও এক্সপ্লোর করে দেখবো না। তো আমরা চলে যাচ্ছি সোজা, এই রাস্তা একদম সোজা নামছে কার্শিয়াং হয়ে শিলিগুড়ির দিকে। যদিও বা শিলিগুড়ির জ্যাম, এই শিলিগুড়ির জ্যাম একটা বিখ্যাত জ্যাম, মানে আমাদের কলকাতার জ্যামের থেকেও ভয়ঙ্কর জ্যাম। বিখ্যাত বলা যায় কি না জানি না, কুখ্যাত বলা উচিত। তো সেই কুখ্যাত জ্যাম এড়ানোর জন্য আমি আর ঐন্দিলা একটা ফন্দি এঁটেছি, অন্য একটা অল্টারনেট রুট খুঁজে দেখবো ভেবেছি। কেউ এই রোডটা দেখায়নি, তো দেখি যদি রোডটা ভালো হয় তাহলে তোমরাও সেটা ফলো করতে পারো। ভালো খারাপ কেমন রোডের কন্ডিশান, কীরকম এক্সপিরিয়েন্স হলো ওই অল্টারনেট রুটটা দিয়ে, সেটা সবটাই তোমাদেরকে দেখাচ্ছি। আমরা কার্শিয়াং পর্যন্ত যাব, কার্শিয়াং পর্যন্ত কমন রোড, তারপর সুকনা থেকে আমরা ডিভাইড হয়ে যাবো। তো চলো যেতে যেতে সবটাই দেখাচ্ছি। এখনকার টেম্পারেচার কত শুনবে? 6 ডিগ্রি বস, 6 ডিগ্রি। যা ঠান্ডা লাগছে না, ডাবল গ্লাভস পরেছি, জ্যাকেট পরেছি, পাফার জ্যাকেটগুলো পরেছি, লাইনার পরেছি, তারপরেও ঠান্ডা লাগছে। রাত্রিবেলা তো টেম্পারেচার কত ছিল জানি না, বিভৎস ঠান্ডা লাগছিল, ব্ল্যাঙ্কেট থেকে একবারও বেরোয়নি। আর এই রাস্তাটার মজাটা হচ্ছে, এই তো সূর্য উঠেছে, রোদের জায়গাগুলো দারুণ ভালো লাগছে। তার সাথে সাথে মজার জিনিস হচ্ছে এই টয় ট্রেনের লাইনটা। কার্শিয়াংয়ের এই রুটটা ধরে যখন তোমরা আসবে যাবে, মানে এই হিলকার্ট রোড ধরে, তখন আসল মজাটা হচ্ছে পাশে টয় ট্রেনের লাইনটাকে সঙ্গে নিয়ে যাওয়া, আর মাঝে যদি ধোয়া উড়িয়ে একটা টয় ট্রেন সামনে থেকে চলে আসে। ভাবতে পারছো সিনটা? খুব সুন্দর একটা মনেস্ট্রি দেখতে পাচ্ছি, কি নাম জানি না, তবে সুন্দর লাগছে। একটা বুদ্ধা মূর্তি করা আছে এখানে, অনেকগুলো স্তূপা আছে। এটা বোধহয় সোনাদা, খুব সম্ভবত এই জায়গাটার নাম সোনাদা। বেরোনোর পর 24 কিলোমিটার এসে আমরা পেয়ে গেছি কার্শিয়াং। এটা হচ্ছে কার্শিয়াং টাউন খুব সম্ভবত। দার্জিলিংয়ের রাস্তা আমার খুব ভালো লেগেছে, মানে এর আগে আমি গাড়ি করে আর বাসে করে উঠেছিলাম, কিন্তু বাইকে করে তো কখনো উঠিনি। তো এই হিলকাট রোড আমার খুব সুন্দর লেগেছে, কোনো টাফ কোনো রোড না, কোনো হেয়ারপিন বেন্ড ফেন্ড কিছু নেই, বেশিরভাগই সব কার্ভ, খুব সুন্দর পাহাড়ি কার্ভ। বারবার এই যে টয় ট্রেনের লাইনটাকে ক্রস করে যেতে হচ্ছে, এটা একটা মজাদার জিনিস। তবে এগুলো যখন ক্রস করবে খুব সাবধান, এগুলো কিন্তু অনেক সময় স্কিড করে যায়, বেশি যদি কাত হয়ে থাকে গাড়ি। কার্শিয়াং ক্রস করছি, আমরা 6:38-এ বেরিয়েছিলাম, এখন 7:35 বাজে, মানে অলমোস্ট 1 ঘন্টা লাগলো কার্শিয়াং আসতে। তো ভালোই এসেছি, সুন্দর এনজয় করতে করতে। এই যে ডান দিকে দার্জিলিংয়ের ভিউ, রোদ ঝলমলে একদম সকালের দার্জিলিং দেখতে দেখতে আমরা নামলাম। এই হচ্ছে কার্শিয়াং স্টেশন। আমাদেরকে এই নিচে যেতে হবে, আমি ভুল করে বাঁদিকে চলে গেছিলাম, এই দিকে যেতে হবে। এই আমরা ধরে নিয়েছি কার্শিয়াং থেকে রাইট সাইডে মকাইবাড়ির রাস্তা, এটা মকাইবাড়ির রাস্তা দিয়ে আমরা নেমে যাব হচ্ছে মাটিগাড়ার দিকে। মাটিগাড়া এখান থেকে আর 30 কিলোমিটার। তো এই রাস্তাটা দিয়ে গেলে লাভ কী হবে, যে শিলিগুড়ির পুরো জ্যামটা আমাদের খেতে হবে না, কিছুটা আমাদের হয়তো খেতে হবে, কিন্তু পুরো শিলিগুড়ি শহরের জ্যামটা আমাদেরকে খেতে হবে না। আর তারপর আজকে সোমবার, বুঝতে পারছো, উইকডেজ, মানে একদম সেই লেভেলের জ্যাম হতে পারে। ও সেই জন্য এই রাস্তাটা নেওয়া। রাস্তার কন্ডিশন খুব ভালো, কিন্তু হেভি লেভেলের ডাউন হিল আছে, দেখতেই পাচ্ছ। গাড়ি ফার্স্ট গিয়ারে দাঁড়াচ্ছে না, একদম গা গা করে নামছে। আর রাস্তা একটু সরু, কাজেই যদি সামনে থেকে কোনো গাড়ি আসে তাহলে পাশ দিতে একটু সমস্যা, আর ওভারটেক করা তো একদমই চাপের। এই যে জায়গাটা দেখছো, আর বাঁদিকে জঙ্গলের মধ্যে দিয়ে দেখার চেষ্টা করো, চা বাগান আছে। এটাই কিন্তু মকাইবাড়ি টি এস্টেট। তো মকাইবাড়ির চা কিন্তু খুব অ্যাডভার্টাইজে দেখা যায়, আমি নিজে কখনো খেয়ে দেখিনি কীরকম। এই হচ্ছে সেই মকাইবাড়ি টি গার্ডেন। প্রায় সমতলের কাছে কিছুই চলে এসেছি, আর হয়তো কয়েকটা হেয়ারপিন বেন্ড, তারপরেই আমরা পাহাড় ছেড়ে সমতলে নেমে যাব।
এই রাস্তায় কিন্তু অনেকগুলো হেয়ারপিন বেন্ড আছে, যেরকমটা আমি প্রথমে বলছিলাম যে দার্জিলিংয়ের রাস্তা কিন্তু অনেকটা কার্ভ, কিন্তু এইটা কিন্তু এই যে রাস্তাটা মকাইবাড়ি দিয়ে যদি কেউ শিলিগুড়ি যাও তাহলে কিন্তু প্রচুর হেয়ারপিন বেন্ড আছে, কারণ এই রাস্তাটা অনেক শর্টকাট। এবার শর্টকাট মানে বুঝতে পারছো, পাহাড় থেকে নামতে গেলে তো শর্টকাট বলতে হেয়ারপিন বেন্ড, কারণ একটা টার্নে অনেকটা নেমে যাওয়া যায়। তো ভালো রাস্তা, সিনিক রাস্তা, চা বাগানের মধ্যে দিয়ে রাস্তা, মজা লাগলো এই রাস্তা দিয়ে এসে। আবার পাহাড়কে বিদায় জানানোর পালা। বিদায় পাহাড়। এই সুন্দর লং ভিউ টি গার্ডেনের মধ্যে দিয়ে আমরা এখন সোজা এই সুন্দর রাস্তাটা দিয়ে যাব। এটা আমার জন্য নতুন, এই রাস্তাটা নতুন। সেবকের ওই রোডটা তো অনেকবার গিয়েছি, খুব ভালো লাগে। শিলিগুড়ির ওখানে অনেক টি গার্ডেন আছে, এই টি গার্ডেনের মধ্যে দিয়ে ফার্স্ট টাইম যাচ্ছি। পাহাড় থেকে তো নেমেই গেছি, কাজে এই রাস্তা এখন সোজা শুধুমাত্র এঁকে বেঁকে চা বাগানের মধ্যে দিয়ে যাবে। এখন বাজে 8:17, এখান থেকে মাটিগাড়া আর 18 কিলোমিটার বাকি। এই আমরা পৌঁছে গেছি মাটিগাড়া। এখান থেকে আমরা যাব রাইট সাইড, লেফট সাইডে শিলিগুড়ি 4.7 কিলোমিটার, আর ডান দিকে বাগডোগরার দিকে আমরা যাব 10 কিলোমিটার। এনজেপি রেলওয়ে স্টেশন লেফট সাইডে 13 কিলোমিটার। তো আমরা যাব এখন বাগডোগরার দিকে। সত্যি খুব ভালো রাস্তা দিয়ে এলাম, শিলিগুড়ির জ্যামটা একদম খেতে হলো না। লেফট সাইডে শিলিগুড়ি চলে যাচ্ছে, ভালো ছিল এই রাস্তাটা। তোমরা যারা শিলিগুড়ির জ্যাম অ্যাভয়েড করতে চাও এই রাস্তাটা নিতে পারো। জাস্ট একটাই কথা আগেও বললাম, এখনও বলছি, এটা কিন্তু বেশ ডাউনহিল, আর ওঠার সময় সিমিলারলি আপহিল। বেশ গরম, সোয়েটার খুলে নিয়েছি, উইন্টার গ্লাভস খুলে নিয়েছি, মোজাও চেঞ্জ করে নিয়েছি। এইখানে এখন বেশ ভালো গরম, হট করে একদম টেম্পারেচার বেড়ে 27 ডিগ্রি, সকালে ছিল 7 ডিগ্রি, 20 ডিগ্রি টেম্পারেচার বেড়ে গেছে। কিষানগঞ্জ এখান থেকে 92 কিলোমিটার, রায়গঞ্জ 167 কিলোমিটার। এখন আমরা বাগডোগরাতে, মানে বাগডোগরা যে এয়ারপোর্টের পাশে যে এয়ারফোর্স স্টেশন আছে ঠিক তার অপোজিটেই আন্টিজ কিচেন। আগের দিনও আমরা এখানে খেয়েছিলাম যাওয়ার সময়, ফার্স্ট ভিডিওতে তোমরা দেখেছো, দার্জিলিং যাওয়ার যে ভিডিওটা ছিল সেই দিন সিটং গিয়েছিলাম, না দেখলে অবশ্যই দেখো। তো এত ভালো করেছিল না মোমোটা, মানে ওইটার টেস্টটা ভুলতে পারছিলাম না, সেই জন্য আবার ঠিক ওই রেস্টুরেন্টটাতেই চলে গেলাম ব্রেকফাস্ট করতে। যখন ঢুকলাম তখন বাজছিল 9:35, আর যখন বেরোলাম তখন বাজে 10:29। তার কারণ হচ্ছে মোমো রেডি ছিল না, আজকে আন্টির হেল্পিং হ্যান্ড নেই, তাই মোমো বানাতে পারেনি। মোমো ছাড়াও আলু পরোটা ছিল, আগের দিন তো ছোলা ভাটেরও খেয়েছিলাম, তো আলু পরোটা খাওয়ার ইচ্ছা ছিল না, মোমোটাই খাওয়ার জন্য মেনলি গাড়িটাকে লেফট সাইডে রেখে, মানে আমাদের এই লেনের লেফট সাইডে রেখে তারপর ডিভাইডার পার করে ওই দিকটাই গেলাম। তো অনেকক্ষণ ওয়েট করতে হলো, প্রায় আধ ঘন্টা, কারণ বানিয়ে দিল, একদম আমাদের চোখের সামনে বানিয়ে দিল। বাট ঠিক আছে, একটু রেস্টও হয়ে গেল, আমাদের তারাও কিছু নেই। আজকে তো কলকাতা যাব না, কারণ আমার বহরমপুরে ফ্যামিলি ফাংশন আছে, সেই জন্য এইবারের ট্রিপটা কিন্তু শেষ করব বহরমপুরেই। কিন্তু বহরমপুর পর্যন্ত রাস্তাটাই আমাদের সঙ্গে থেকো। এখন আমরা ভালোই এগোচ্ছি, দুদিকে চা বাগান, ওয়েদারটাও এখানে বেশ ভালো, মনোরম। দাঁড়িয়ে থাকলে একটু গরম লাগছে, কিন্তু গাড়ি চালালে বেশ ভালো লাগছে। 88 কিলোমিটার রিজার্ভে চলে গেছে। এখানে একটা জিওর পেট্রোল পাম্প আছে, জিওর পেট্রোল কোয়ালিটি বেশ ভালো, আমি ইদানিং জিওকে প্রেফার করছি। তো এখানে ভরিয়ে নিই, রিফিল করিয়ে নিই। পেট্রোল 105 টাকা 37 পয়সা লিটার, ফুল ট্যাঙ্ক করব। এখন বাজে 11:44, আমরা এসে পৌঁছেছি কিষানগঞ্জ। এখান থেকে পূর্ণিয়া হচ্ছে 65, ডালখোলা 34 কিলোমিটার, এখান থেকে ডালখোলার 34 কিলোমিটার। আজকে আর জিপিএসটা লাগায়নি, বেসিক্যালি চেনা রাস্তা, তাই আর জিপিএস লাগায়নি। ডালখোলা আর মোটামুটি 26-27 কিলোমিটার মতো বাকি আছে। কিষানগঞ্জ পার করলাম। এই জায়গাটার রাস্তার কন্ডিশন কিন্তু টুয়ার্ডস কলকাতা লেন খুব খারাপ, ওই লেনটা কিন্তু ভালো, মানে যেটা শিলিগুড়ি যাচ্ছে সেই লেনটা কিন্তু ভালো, আগের দিন গেছি। কিন্তু এই রোডটা তোমরা দেখতে পাচ্ছ পুরো ভাঙা চোরা, আর অনেকটা স্ট্রেচ। এরকমভাবে এলাম, এখনও দেখছি সামনে ধুলো উঠছে, তার মানে খারাপই আছে। এবার ছেড়ে দেবো এই NH-27কে, এই যে সোজা চলে যাচ্ছে পূর্ণিয়া, বিহারের মধ্যে পূর্ণিয়া, আর আমরা লেফটটা নিয়ে নিচ্ছি NH-12 রায়গঞ্জ, গাজল, মালদা এইদিকে। এখানটা একটা বোর্ড দেওয়ার দরকার, এখানটা একটা সত্যি বোর্ড দেওয়া দরকার।
যারা নতুন আসছে তাদের জন্য কিন্তু খুব মুশকিল এটা। অনেক আগে একটা বোর্ড ছিল, বাট এখানটা একটা বোর্ড দিতেই পারে। আমরা এখন ক্রস করছি ইতিহার। বেশি ভিডিও করিনি, এই যে দেখছো এই ব্যারিকেড, মানে কি আর বলবো, মানে রাস্তার জায়গায় জায়গায় এত ভুল ভাল সব বাম্পার দিয়ে রেখেছে, সেগুলোকে তো পার করা ছাড়ো, আর লরিগুলো বাজেভাবে ওই বাম্পার পার করতে গিয়ে মানে প্রায় ঠুকেই দিচ্ছিলো এক জায়গায়। তারপর একটু মাথা গরম হয়ে গেছিলো, তাই জন্য বেশি ভিডিও করিনি। তো সামনে গাজল, সামনে 33 কিলোমিটার মতো এখান থেকে গাজলের ডিস্টেন্স। ও এখন বাজে 1:10, যেতে আমাদের আর 40 মিনিট মতো টাইম লাগবে। গাজলে একটা চেনা হোটেল আছে, মানে ভাতের হোটেল, যেটা রেস্টুরেন্ট বললে ঠিক না, ভাতের হোটেল। তো চেনা একটা হোটেল, তো ভালো খেয়েছিলাম এর আগে যখন অরুণাচল থেকে বাড়ি ফিরছিলাম। সেবার ফুলবাড়ি থেকে কলকাতার যে জার্নিটা ছিল ওই ব্লগে দেখতে পাবে। ওই হোটেলটাতেই খাবো, লাঞ্চ করব। তো চলো ওই গাজল পর্যন্ত যাই, তারপর দেখি হোটেলটা খোলা থাকলে ওখানটাই খাবো। এখন বাজে 1:34 আর আমরা পৌঁছে গেছি গাজল। গাজলের এই মেন মোড়টা জাস্ট ক্রস করলাম। আর আমরা যে হোটেলটা এখন খেতে যাব সেটা হচ্ছে এই যে সামনে দেখছো ফ্লাইওভারটা উঠে যাচ্ছে, এটা জাস্ট নিচে, মানে আমাদের বাঁদিকে সার্ভিস লেনটাতে বেরিয়ে যেতে হবে। এই মেন রোডটা ছেড়ে দিয়ে বাঁদিকে সার্ভিস লেনটা ধরে নিলাম। এর আগের বার খুব ভালো এক্সপিরিয়েন্স, সেই জন্য আবারও যাচ্ছি। এই হচ্ছে সেই হোটেল। এখান থেকে ফারাক্কা হচ্ছে 60 কিলোমিটার, মালদা বাইপাস 21 কিলোমিটার। চলো এখানে বাইকটা পার্ক করি আর পেট পূজা করি। 1:50 আর আমরা এখন আছি বনফুল ধাবাতে। এসেই আমরা প্রথমে আগে নিরামিষ থালি অর্ডার করে দিয়েছি, ভাত, লাল শাক, চাল কুমড়ো তরকারি, বেগুনি, আলু ভাজা, একটা সবজি, ডাল, আরও একটা সবজি, মানে বাঁধাকপি মনে হচ্ছে এটা। এটার দাম কত? পুরোটার দাম মাত্র 90 টাকা। এই চিকেনটা আমরা আলাদা করে নিয়েছি, এটা 220 টাকা 6 পিস চিকেন। অনেকদিন পর ভাত খাচ্ছি একদম খালি বাঙালি হিসাবে। আর কুইক সার্ভ সঙ্গে সঙ্গে দিয়ে দিল। কুইক সার্ভ মানে তুমি বলতে দেরি খাবার আসতেও যদি নেই, আর সেটারই দরকার ছিল, অসম্ভব খিদে পেয়েছে। তো খাওয়াটা কমপ্লিট করি রাস্তেই। 2:31 বাজে এখন। গাজলের বনফুল ধাবা থেকে খেয়ে দিয়ে বেরোলাম। দুর্ধর্ষ খাওয়া দাওয়া হলো। আমি জানতাম সেটা ভালো হবে, সেই কারণেই এখানে আসা। ওরা এত কোয়ালিটি মেনটেন করে আর এতটা কোয়ান্টিটি দেয়, এত রকমের সবজি দেয়। ভাবতে পারছো এটা 90 টাকায় এতগুলো সবজি দিয়ে, ভাত এক্সট্রা 10 টাকা মাত্র, বাকি সমস্ত সবজি রিফিল করে, চাইলে আরও পাওয়া যাবে। চিকেনটাও দুর্ধর্ষ ছিল। গতবার যখন খেয়েছিলাম তখন দেশি মাংস খেয়েছিলাম, দেশি মুরগির মাংস। এবার ব্রয়লার মুরগি খেলাম, তো দুবারই খুব সুন্দর লেগেছে। তো তোমরা যখন এখান দিয়ে যাবে এটা ট্রাই করে দেখতে পারো, এটা আমার রেকমেন্ডেশনে থাকলো। লাঞ্চ ডিনার করতে পারো। আর হিউজ এদের সিটিং ক্যাপাসিটি, বড় গ্রুপ থাকলেও খুব ভালো মতোভাবে এটা অ্যাকোমোডেট করে দেবে। এই হচ্ছে ফারাক্কা রায়গঞ্জ হাইওয়ে লিমিটেড। চলো আমরা এক্সামশন লেন দিয়ে চলে যাই। এখান থেকে আর ফারাক্কা ব্যারেজ ওই মোটামুটি 60 কিলোমিটার। কালিয়াচকের সিগন্যালে দাঁড়িয়ে আছি এখন। হাইওয়ে নেই, হাইওয়ে এখন পাড়ার গলি হয়ে গেছে। এত টোটো, এত জ্যাম, মানে এত ট্রাফিক, বিরক্ত হয়ে গেলাম। সিরিয়াসলি বলছি, বিরক্ত হয়ে গেলাম। মানে হাইওয়েতে যদি লরি বা গাড়ির জ্যাম থাকে মানা যায়, এই দেখো এই হচ্ছে হাইওয়ের অবস্থা। সিগন্যালটা হয়ে গেছে কিন্তু তারপরে এই অবস্থা। আর দেখো সামনে দেখো, এটা টোটোর জন্য তৈরি হাইওয়ে না গাড়ির জন্য তৈরি হাইওয়ে দেখলে বুঝতে পারবে না। এই দেখো সব কিন্তু রং সাইডে, সব রং সাইডে, সব পুলিশের চোখের সামনেই চলছে। এরপরে এই রাজ্যে আর কি আশা করা যায়? অ্যাক্সিডেন্ট হবে বাইকওয়ালার দোষ, অ্যাক্সিডেন্ট হবে গাড়িওয়ালার দোষ। কী জন্য অ্যাক্সিডেন্ট হলো কেউ তলিয়ে দেখবে না। এইটাই চলছে, এইভাবেই চলবে আমাদের রাজ্যের, দেশের উন্নয়ন। জয় হোক। এই দেখো এটা হচ্ছে ফারাক্কার নিউ ব্রিজ। এইটাই কিন্তু আমাদেরকে ভবিষ্যতে পার করিয়ে দেবে। কাজ দেখছি যারা শেষের দিকে, ফিনিশিং টাচ চলছে। যেমনটা আগের দিনেও যাওয়ার সময় দেখেছিলাম, বাট তখন ভোরবেলা ছিল, এতটা বুঝতে পারিনি। এখন দেখছি হ্যাঁ ভালোই কাজ কিন্তু হয়ে গেছে।
এত বিরক্ত লেগে গেল এই কালিয়াচক জায়গাটা, আমি যতবার ক্রস করতে যাই আমার বিরক্ত হয়ে যায়। এত বাজে জায়গা, আমি জায়গাটাকে বাজে বলবো না, আমি এখানকার যে অ্যাডমিনিস্ট্রেশন তাকে বাজে বলবো, কারণ এইগুলো দেখার দায়িত্ব তাদের। কোন বাইকারে একটা পলিউশন ফেল হয়ে যাবে তাকে ধরে 1000 টাকা 2000 টাকা 5000 টাকা ফাইন করে দেবে, কিন্তু এখানে হাইওয়ের উপর মানে জঙ্গলের কী বলবো, জঙ্গলেও এর থেকে বেশি নিয়ম চলে, মানে কিছু বলার মতো ভাষাই পাচ্ছি না। এনিওয়ে বাদ দাও, ওই আমাদের নতুন ফারাক্কা ব্রিজ তৈরি হচ্ছে, আর এই হচ্ছে সেই পুরনো ব্যারেজ যেখানে আমাদেরকে ধীরে ধীরে লরির পিছন পিছন যেতে হবে। সূর্যও প্রায় নিচের দিকে নেমে এসেছে, অস্তাচলে যাওয়ার জন্য তৈরি। সেই কাঞ্চনজঙ্ঘার কোলে দেখেছিলাম আলোটা, আর এখন ফারাক্কা ব্যারেজের ওপর থেকে দেখছি। লরিটা দেখতে পাচ্ছ, নাম্বার প্লেট রাখলে এরকম রাখবে, নাম্বার প্লেট আছে বোঝা যাচ্ছে, কী আছে বোঝা যাচ্ছে না বস। সুতরাং ওয়েস্ট বেঙ্গল পুলিশকে চুনা লাগিয়ে দিয়ে চলে যাবে, এরকম হবে নাম্বার প্লেট। আমরা তো ভালো মানুষ, হ্যাঁ, পরিষ্কার লেখা একদম, দূর দূর থেকে ক্যামেরা নিয়ে কেস দেবে। আর এই দেখো দেখো অবস্থা, দেখো দেখো, দেখেছো? এবার বলো যে অ্যাক্সিডেন্ট কমানোর জন্য এগুলো করেছে না অ্যাক্সিডেন্ট করানোর জন্য এগুলো বসিয়েছে? রাস্তার মধ্যেখানে এরকম ব্যারেল বসিয়ে দিয়েছে, ব্যারিকেড বসিয়ে দিয়েছে, মুখ দিয়ে শুধুমাত্র গালাগালি ছাড়া কিছু বেরোয় না। আমার সত্যি বলছি, মানে গালাগালি ছাড়া আর কিচ্ছু বেরোচ্ছে না এইগুলো দেখার পর থেকে। অনেক স্টেট ঘুরেছি, অনেক জায়গায় গিয়েছি, এই রকম অসভ্যতম অন্য কোনো রাজ্যে নেই। দেখো মুহূর্তে মুহূর্তে, এটা নাকি হাইওয়ে, এটা নাকি হাইওয়ে। বি গ্রেডের রাজ্য করে দিচ্ছে, যেটা ছিল 1 নম্বর রাজ্য। ঘড়িতে সময় 4:15, আমরা ক্রস করছি আহিরনের ব্রিজ। ওফ বাপরে বাপ, ফারাক্কার পর থেকে যা ছিল রাস্তাটা, প্যাথেটিক ছিল। রাস্তার কন্ডিশনের কথা বলছি না কিন্তু, রাস্তার সিচুয়েশনের কথা বলছি। আইডিয়ালি তো 1 ঘন্টা লাগার কথা, কিন্তু যেহেতু একটু জ্যাম ট্যাম থাকে, দেখি কখন পৌঁছাই। দেখতে থাকো শেষ পর্যন্ত, আপডেট দিতে থাকবো। এসে পৌঁছেছি মোড় গ্রামের মোড়। এইদিকে চলে যাচ্ছে নলহাটি, বীরভূম, আর এইদিকে সোজা চলে যাচ্ছে পলসন্ডা, বহরমপুর। বহরমপুরে আমাদের বাড়ি, আর এখান থেকে ওই 34 to 35 কিলোমিটার মতো। এইখান থেকে কিন্তু রাস্তা ভাগ হয়ে যাচ্ছে, সোজা চলে যাচ্ছে কলকাতার দিকে। বাট আজকে তো কলকাতা যাব না, আজকে যাব বহরমপুর, আমার বাড়ি। সেই জন্য বহরমপুর শহরে যাওয়ার জন্য কিন্তু আমাদেরকে নিয়ে যেতে হলো এই লেফট রাস্তাটা। আগে এটাই ছিল মেন NH, এখন তো বহরমপুর বাইপাস খুলে যাওয়ার পর থেকে এখান দিয়ে আর কেউ কলকাতা যায় না। তো যারা কলকাতা যাবে, কৃষ্ণনগর যাবে, তারা রাইটে ওই সোজা রাস্তাটা নিয়ে নিল। বাট আমরা চলে এলাম এবার এইদিকে। এখন বাজে 5:05, তো আধ ঘন্টার মধ্যে বাড়ি পৌঁছে যাওয়া উচিত। ঘড়িতে সময় 5:17, ঢুকে পড়েছি বহরমপুর শহরে, আর ফেস করতে শুরু করেছি টোটোর জ্যাম। বহরমপুর অ্যাকচুয়ালি সিচুয়েশানটা এরকম হয়েছে, লোক সংখ্যার থেকে টোটো সংখ্যা বেশি হয়ে গেছে। ঘড়িতে পুরোপুরি বেজে গেছে 5:30। আমিও পৌঁছে গেছি আমার পাড়ায়। এই ডান দিকের মোড় ঘুরলেই আমার বাড়ি। তোমাদেরকে থ্যাংক ইউ এই ভিডিওটা পুরোটা দেখার জন্য। আমাদের দার্জিলিং ঘোরাও এখানেই শেষ হলো। বলো কেমন লাগলো, কমেন্ট করো। অবশ্যই ভালো লাগলে কিন্তু লাইক করো, আর আগের ভিডিওগুলো দেখার জন্য প্লেলিস্টটা চেক করো। বাড়ি পৌঁছে গেছি, 11 ঘন্টা লাগলো। দার্জিলিং ট্রিপ কমপ্লিট। সো টাটা অ্যান্ড গুড নাইট। দেখা হবে অন্য কোনো ডেস্টিনেশনের পথে।